1926-এর ঠিক ৩রা সেপ্টেম্বর আজকের দিনেই কিন্তু আমাদের মহানায়ক অর্থাৎ উত্তম কুমার জন্মগ্রহণ করেছিলেন তার মামা বাড়িতে। বন্ধুরা, তুষার টক্সের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো রয়েছেন। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আহিরিটোলাতে। কত নম্বর আহিরিটোলা? ৫১ নম্বর আহিরিটোলা স্ট্রিট। আজ হচ্ছে ৩রা সেপ্টেম্বর ২০২৪। আজ থেকে ঠিক ৯৮ বছর আগে অর্থাৎ 1926-এর ঠিক ৩রা সেপ্টেম্বর আজকের দিনেই কিন্তু আমাদের মহানায়ক অর্থাৎ উত্তম কুমার জন্মগ্রহণ করেছিলেন তার মামা বাড়িতে। বন্ধুরা, আজকে আমি তার ৯৮তম জন্মবার্ষিকীতে এসে উপস্থিত হয়েছি ৫১ নম্বর আহিরিটোলা স্ট্রিটে তার মামা বাড়িতে। এরপর মামা বাড়ির ভেতরে যাব, আমি দেখাবো কোন ঘরে তিনি জন্মগ্রহণ করেছেন, বাড়িটা দেখাবো। আজ থেকে ঠিক ২ বছর পরে কিন্তু মহানায়কের শতবার্ষিকী উদযাপন হবে সারা বিশ্ব জুড়ে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে মহানায়কের মামার বাড়ি। আর বাড়ির সামনেটা দেখতে পাচ্ছেন পুরো বেলুন দিয়ে সাজানো। আসলে আমি এসেছি বিকেলবেলা, এখন প্রায় সন্ধ্যা নামবে করছে। আর এই যে বাড়িটা, এইখানেই কিন্তু বাঙালির ম্যাটিনি আইডল অর্থাৎ উত্তম কুমারের জন্মস্থান, এটাই জন্মভিটে। বাড়ির সামনে একটা ফলক লাগানো রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে মহানায়ক উত্তম কুমার, জন্ম ৩রা সেপ্টেম্বর ১৯২৬, মৃত্যু ২৪শে জুলাই ১৯৮০। মহানায়ক উত্তম কুমার অর্থাৎ শ্রী অরুণ কুমার চট্টোপাধ্যায় ৫১ নম্বর আহিরিটোলা স্ট্রিটের এই বাড়িতেই অর্থাৎ তার মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। বাড়ির সামনে মহানায়কের আরেকটি ফলক লাগানো রয়েছে, এখানে লেখা রয়েছে যে আহিরিটোলা স্ট্রিটে দাদা মহাশয় স্বর্গীয় কালীপ্রসন্ন মুখোপাধ্যায়ের বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। জানা নেই যে আর কোনো বাঙালির জন্মদিনে ঠিক এই রকমভাবে পুরো পাড়া বেলুন দিয়ে সাজানো হয়। বন্ধুরা, সত্যি তাই। এই সৌভাগ্য কিন্তু একজনেরই, তিনি আর কেউ নন, তিনি অরুণ কুমার চট্টোপাধ্যায় অর্থাৎ আমাদের ম্যাটিনি আইডল উত্তম কুমার। তার জন্মদিনে ৩রা সেপ্টেম্বর তার জন্মভিটে অর্থাৎ তার মামা বাড়ি অর্থাৎ ৫১ নম্বর আহিরিটোলা স্ট্রিটের এই বাড়িটা কিন্তু ঠিক এই রকম বেলুন আর ফুল দিয়ে সাজানো থাকে। বন্ধুরা, এই হচ্ছে বাড়ির সদর দরজা। এবার বাড়ির অন্দরমহলে প্রবেশ করব আর কথা বলবো উত্তম কুমারের সেজমি অর্থাৎ সেজো মাইমার সাথে, যাকে উত্তম কুমার কিন্তু বড় আদরে আর আবদারে সেজমি বলে ডাকতেন। আর কথা বলবো তার মামাতো ভাই সঞ্জীব কুমার মুখোপাধ্যায়ের সাথে। এখান থেকে ঢুকতে হচ্ছে বাড়ির অন্দরমহলে। একটা দরজা পেরিয়ে এসেছি, তারপরে আর একটা দরজা, আর এখান থেকে উঠে গেছে সিঁড়ি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত পুরনো কনস্ট্রাকশন, কত পুরনো বাড়ি। এই বাড়িতেই কিন্তু উত্তম কুমারের জন্ম হয়েছে আর এখানেই বহু ছোটোবেলায় তার সময় কেটেছে। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই কিন্তু দোতলাতে সেই ঘর যে ঘরে মহানায়ক জন্মগ্রহণ করেছিলেন আজ থেকে ৯৮ বছর আগে। বন্ধুরা, আমি কিন্তু মহানায়কের মামার বাড়িতে রয়েছি আর এখান থেকে গিয়েই বাদিকে সেই ঘরে এখন আমি প্রবেশ করব। বন্ধুরা, এখন আমি উপস্থিত হয়েছি বাড়ির সেই ঘরটাতে। জাস্ট একবার ফিল করবার চেষ্টা করো, এই হচ্ছে সেই ঘর। আর এইখানেই কিন্তু আমাদের মহানায়ক আজ থেকে ৯৮ বছর আগে জন্মগ্রহণ করেছেন। দেখো, এনার পরিবারের মানে মামার বাড়ির পরিবারের মানুষজন কি সুন্দর সাজিয়ে রেখেছে, শ্রদ্ধা জানিয়েছে। এখানে মহানায়কের একটা ছবি রয়েছে, তার বাড়ির
আরও যে আত্মীয় পরিজনরা ছিল স্বর্গীয় মানুষজন তাদের ছবি রয়েছে, দাদামশাই রয়েছে। ও আচ্ছা আচ্ছা, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের উত্তম কুমারের দাদামশাই, তার দিদা আর সমস্ত আত্মীয় পরিজন দেখে এখানে রয়েছে, সব মামাবাড়ির সমস্ত আত্মীয় পরিজনরা এই ছবিতে রয়েছে। আর এখানে মহানায়কের কি সুন্দর একটা ছবি। এই ঘরেই কিন্তু মহানায়ক জন্মগ্রহণ করেন। আর আমার সত্যি সৌভাগ্য, আপনারা তুষার টক্স চ্যানেলে রয়েছেন আর আপনারা 51 নম্বর আহিরিটোলা স্ট্রিটে উত্তম কুমারের মামার বাড়িতে যে ঘরে উনি জন্মগ্রহণ করেছিলেন সেই ঘরটা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এ এক অন্যরকম অনুভূতি। সত্যি এই অনুভূতির কোনো ভাগ হয় না, কারণ মহানায়কের জন্মদিনে তার মামা বাড়িতে যে ঘরে তিনি জন্মেছিলেন সেই ঘরের সামনে আমি এখন উপস্থিত। বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটা, আর ভিডিওটা প্রচুর পরিমাণে লাইক কমেন্ট আর শেয়ার করবে যাতে আরও অনেকের কাছে আমাদের মহানায়কের জন্ম ভিটের এই ভিডিওটা পৌঁছে। বন্ধুরা, আমার সামনে কিন্তু উপস্থিত রয়েছে এই মুহূর্তে আর কেউ নয়, উপস্থিত রয়েছে বাঙালির ম্যাটিনি আইডল মহানায়ক উত্তম কুমারের সেজো মাইমা। আর এই সেজো মাইমাকে কিন্তু উত্তম কুমার বড় ভালোবেসে আর আদর করে ডাকতো একদম অন্য একটা নামে। চল বন্ধুরা শুনিনি কি নামে ডাকতো আপনাকে? সেজমি বলে। তাহলে বন্ধুরা আপনারা শুনতে পেলেন, সেজমি। আমার সামনে বসে রয়েছে উত্তম কুমারের সেজমি। প্রথমে আপনাকে প্রণাম জানাই, কারণ আপনি অনেক সিনিয়র মহানায়কের সেজো মাইমা, মানে আপনি আমাদের প্রণাম নেবেন। আপনি তুষার টক্স চ্যানেলে রয়েছেন। আজকে 3রা সেপ্টেম্বর মহানায়কের জন্মদিন, কিরকম লাগছে বলুন আগে? জন্মদিন কিরকম লাগছে? জন্মদিনে আমি তো আর ওদের বাড়িতে আর যাই না, জানিও না। মানে আপনাদের এখানে সেলিব্রেট কিভাবে হয়? এখানে উৎসবটা হয়, মানে আমরা তো এই যে আমি দেখলাম বাইরে বেলুন টেলুন দিয়ে সাজানো রয়েছে, বাড়িটাকে সাজায়, যেখানে জন্মেছে ঘরটাকে সাজায়, ফটোর উপর এত সুন্দর করে সাজানো। হ্যাঁ সাজায়। আচ্ছা, তারপরে কাউন্সিলর ওইখানে একটা স্টেজ করে, আচ্ছা মঞ্চ করা থাকে। আমি দেখছিলাম ওটা সাজানো টাজানো সব রয়েছে, দেখলাম আমি একটু আগে। মানে এই যে আজকে যে মহানায়কের জন্মদিন, বাইরে এত সুন্দর করে সাজানো, মানে মনেই হচ্ছে যে একদম মানে কোনো একজন মহাপুরুষের আজকে জন্মদিন। স্ট্যাচুতে মালা দেওয়া হয় খুব বড় দেখে। এটা তো হচ্ছে আপনার আহিরিটোলা স্ট্রিট, আর এই বাড়িটা কিন্তু ভীষণ পপুলার, ভালোবাসার জায়গায়। 51 নম্বর আহিরিটোলা স্ট্রিট। ব্যাস, আর কিচ্ছু বলতে হবে না, মহানায়কের জন্ম ভিটে। একদম এই হচ্ছে আগেকার দিনে তো মায়েদের মেয়েরা সব আসতো এইখানে, বাপের বাড়িতেই বাচ্চা হতো, বাপের বাড়িতে তো সব হতো আগেকার দিনে। আচ্ছা এবার বলুন, উত্তম কুমার আপনি কত বয়স থেকে দেখছেন? আমি তখন কি উত্তম কুমার উনি হয়ে গেছে নাকি অরুণ চ্যাটার্জি? না, তখন চাকরি করতো, আমার যখন বিয়ে হয় চাকরি করতো। তখন চাকরি করতো, তারপরে কিছুদিন পরে সিনেমা লাইনে মানে যাতায়াত ছিল, এমনি অ্যামেচারে থিয়েটার করতো। আচ্ছা। তারপরে গিরিশ মুখার্জির বাড়িতে জগদ্ধাত্রী পুজোতে যাত্রা হতো, সেখানে যাত্রা করতো। ছোট থেকেই একটু ওদের বাড়িতে যাত্রা টাত্রা এসব ছিল। এই যে ও ছোট থেকেই যাত্রা করতো, মানে ছোট থেকেই এরকম কালচার আছে। ও একটু ওইদিকে বেশি ঝোঁকটা বেশি ছিল। আচ্ছা এবার আপনি বলুন, যখন অরুণ কুমার চ্যাটার্জি থেকে উত্তম কুমার হয়ে উঠলো, তখন কি ওই তো অরুণ কুমার কেন হলো, অফিসে চাকরি করতো তখন তো অরুণ কুমার নাম দেওয়া, আবার এখানে যদি দেয় ওই জন্য ওর ডাক নাম হচ্ছে উত্তম। আচ্ছা তাই নাকি? হ্যাঁ, ওর ডাক নাম হচ্ছে উত্তম। ওই ডাক নামে নামটা মনে হয় পরে দেওয়া হয়েছে। না, ওর ডাক ছোট থেকে সবাই ওখানে মামার বাড়ি থেকে ওর ডাক নাম উত্তমই ছিল, ওই উত্তম বলেই ওকে ডাকতো। আচ্ছা, এটা তো আমাদের জানা ছিল না, ওর ডাক নামই উত্তম, ওই জন্য ও সিনেমা লাইনে ডাক নামে হলো। আর ওই অরুণ নামে ও ওইখানে অফিসে চাকরি করতো, তখন ওই পোর্ট কমিশনার অফিসে চাকরি করতো। এই যে উত্তম কুমার হলো কিছুদিন করার পর অফিসে 2 মাস 3 মাস গেল না। আচ্ছা, গেল না অফিস? না, ওর মেজো মামারই এক বন্ধু ওখানে চাকরি করে দিয়েছিল। তা সে বলতে লাগলো, হ্যাঁ রে আসছে না, কি ব্যাপার বলতো, এরকম ও 2-3 মাস ধরে আসছে না। তখন বলে যা খবর দিই, ওখানে খবর দেওয়া হলো, এলো, বললে মেজো মামা
আমি আর সিনেমা লাইনে চলে গেলাম, আর চাকরি করবো না বলে ও চাকরি ছেড়ে দিল, আর ও চাকরিতে গেল না, সিনেমা লাইনে চলে গেল। এই যখন তখন ওই সহযাত্রী সিনেমাটা আচ্ছা শুটিং হচ্ছিল, আচ্ছা, ওই তখন 3 মাস ছুটি নিয়েছিল। মানে অফিসটা ছুটি নিয়ে নিল হ্যাঁ, জাস্ট অফিসের ছুটি নিয়ে তখন ওরা অফিস থেকে বলছে কেন আসছে না আসছে না, তখন এসে বললো আমি একবারে সিনেমা লাইনে চলে গেল। ওই সহযাত্রী সিনেমা শুটিং দার্জিলিং এ গেছিল শুটিং করতে, তাই জন্য। এরপর যখন আপনার ভাগনা, হুম, হ্যাঁ, এরপর আপনার ভাগনা উত্তম কুমার যখন উত্তম কুমার হয়ে উঠলো আমাদের কাছে, আমাদের আমার বিয়ের আগেই ওরও বিয়ে হয়ে গেছে। ও আমার, আচ্ছা, তখন অলরেডি উত্তম কুমারের বিয়ে হয়ে গেছে গৌরী হ্যাঁ, দেবীর সাথে। উত্তমের বিয়ে আমার বিয়ের আগে বিয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা, ও আমার বিয়ের বোধহয় 1 বছর 1.5 বছর আগে ওর বিয়ে হয়েছে। তারপরে তো আপনি এতটা জার্নি দেখে আসছেন উত্তম কুমারের জীবনে। হ্যাঁ, তারপরে আমার বিয়ে হয়, আচ্ছা। আমাদের কাছাকাছি বাড়ি ছিল, ওইখানে আসা যাওয়াটা ছিল। তারপরে ও বললো সিনেমা লাইনে আর চলে গেল, আর এখানে করবো না, চাকরি করবো না। উত্তম কুমার নায়ক মানে নামটা হলো, ওই বসু পরিবারটা হলো, আচ্ছা, বসু পরিবার। বসু পরিবার হওয়ার পর ওর নামটা বেশ ভালো হবে। তারপরে তারপর তো আর পেছন ফিরে কোনোদিন না, তাকাতে আর হলো না। তারপরে আর তাকাতে হয়নি। আর তারপরে থিয়েটার করতে আরম্ভ করলো, হ্যাঁ, শ্যামলী শ্যামলী। শ্যামলী থিয়েটারটার নাম হলো। আচ্ছা, আপনি আপনার ভাগনার, হুম। ঠিক আছে, মানে আমাদের উত্তম কুমারের সিনেমা হলে গিয়ে দেখতেন? হ্যাঁ, সিনেমা হলে গিয়ে না দেখার মানে কি আছে। আর সেই অভিজ্ঞতা কখন, যখন তিনি উত্তম কুমার প্রচন্ড ক্রেজ, মানুষ পাগল হয়ে রয়েছে ওনার প্রতি, মানে তখন কিরকম লাগতো, তখন যখন দেখা হতো আমার উত্তম কুমারের সাথে তখন কিরকম ওরে লাগতো? বাবা, আমাদের বাড়িতে এলে যা ভিড় হতো আর বলবেন না। মানে সামাল দেওয়াই মুশকিল ওরে হতো এ বাবা, বাড়িতে। ভীষণ মুশকিল, কারণ আমাদের বাড়ি দুর্গা পুজো হতো তখন, আসতো সকাল থেকে, এত ভিড় হতো যে মানে সেই বাড়ি ভেঙে যাবার জোড়া মানে সামাল এইরকম। দেওয়াই যেত না না, বাড়িতে। তারপরে মামারা বললে বাবা তুই আর আসিস না বাবা, আমাদের বাড়িতে আর পারবো না সামলাতে। আর সামলাতে ওরে বাবা পারছি রে না। বাবা, তুই বারান্দায় একটু দাঁড়া, বারান্দায় দাঁড়াবে কি, জনসমুদ্র, লোক দেখছে, ওকে দেখবো একটু, নায়ককে দেখবো, নায়ককে দেখবো। একবার দেখবো নায়ককে চোখের হুম, দেখা। মানে আপনার আপন ভাগনা, তিনি আমাদের উত্তম কুমার, মানে যখন আসতো মানে কি খেত বা কি পছন্দ করতো, মানে এটা তো ওনার। এখানে ও খাওয়া দাওয়া এমনি খুবই ইয়ে ছিল, খেতে যেতে খুবই ভালোবাসতো, এমনি আমোদে খুব ছিল, হুল্লোড় করতো। এখানে এসে ভাই বোনেদের সঙ্গে, মামাতো ভাই বোনেদের সঙ্গে এত খুব হই হুল্লোড় করতো। খুব আনন্দ করতো। মানে এমনি উনি কি একটু খুব রাশভারী ছিল উত্তম কুমার? মানে বাইরে আমরা যেটা বাইরে হয়তো রাজবাড়ি, বাইরে বাড়ি হয়তো- বাড়িতে খুব হুল্লোড় করতো, ওরে তাই বাবা, নাকি? হ্যাঁ হ্যাঁ, ভাই বোনেদের সঙ্গে খুব আনন্দ। আসলে আমরা যা আমাদের হ্যাঁ, কাছে তো উনি ভীষণ এখানে রাশভারী মানুষ। আমি দেখিনি, শুনেছি, শোনা কথা। হুম। এখানে এলে পুজোর সময় ট্যাঙ্ক, আগেকার সব ট্যাঙ্ক ছিল তো, আচ্ছা, হ্যাঁ। ট্যাঙ্কের মাটি নিয়ে ঠাকুর গড়তো, খুব ভালো ঠাকুর ফাকুর তাই গড়তে নাকি? পারতো। ঠাকুর গড়তো সব ভাই বোনেরা মিলে, হয়তো সেই ফুল টুল দিয়ে একটু এরকম পুজো পুজো করলো, ও, করে খেলা ডাড়াং খেলা ডাড়াং করে ছলে। আবার ট্যাঙ্কের জলেই ভাসান ও, দিয়ে দিত। মানে এইরকম নিজেরাই এইসব, বানাতো, হ্যাঁ, নিজেরাই পুজো করতো, ওই নিজেরাই। ভাই বোনেদের মধ্যে সব আনন্দ হতো, খুব এমনি খুব হুল্লোড় ছিল আমাদের ছিল। আর এই বাইরে রাজবাড়ি থাকতেই হবে। এটা থাকতে হবে, কারণ ওনার হ্যাঁ, তো একটা ওনার, ইমেজ রয়েছে, হ্যাঁ, ইমেজটা ওটা রাখবার জন্য থাকতেই তো হবে, থাকতে হবে। এমনি তো ছ্যাবলামো করলে চলবে না না। না না, একটা ইমেজ তো ওনাকে রাখতে হবে। আর দেখুন, বাড়িতেও খুব ঘরের এখানে, মানুষ তো ঘরের হ্যাঁ, মানুষই হয়। ভাই বোনেদের সঙ্গে এখানেও যেমন মামার বাড়িতে এসে ভাই বোনেদের সঙ্গে হুল্লোড় করতো, ও নিজের বাড়িতেও সব জাতিত বোনেরা ছিল, বৌদিরা ছিল, তাদের সঙ্গেও ফ্যামিলি খুব, তো বিশাল বড় পরিবার, হ্যাঁ পরিবার তো বিশাল বড়, তো আত্মীয় পরিজন ভাই হ্যাঁ, বোন ওদের তো সব ঘুরিয়ে জাতিত আশেপাশে, ওদের বাড়িগুলো তো সব একসাথে, হ্যাঁ হ্যাঁ, একসাথে, জ্যাঠা একসাথে সব ফ্যাটা পর 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 জাতিত বাড়ি। বৌদিরা ছিল, ছিল, সব গান বাজনা হুল্লোড় খুব হচ্ছে, লক্ষ্মী পুজোয় সারা রাত ধরে আনন্দ হচ্ছে হচ্ছে। আর আমরা তো জানি যে ওনার বাড়ি লক্ষ্মী পুজো খুব বিখ্যাত, মানে যখন হ্যাঁ, ওনার গিরিশ মুখার্জি রোডের বাড়ি, হুম, মানে ওই বাড়িতে লক্ষ্মী পুজো উনি চালু করে, এখন ওনার বাড়ি লক্ষ্মী পুজো হয়, হ্যাঁ, যেখানে আগে হতো এখনো সেই এখনো নিচতলাতে লক্ষ্মী লক্ষ্মী পুজো পুজো। হয়, হ্যাঁ। আচ্ছা, এবার আমাকে বলুন, যখন উত্তম কুমার চলে গেলেন হঠাৎ করে কোনো হুম, কারণ ছাড়া, না কারণ ছাড়া, 24শে জুলাই 2000 না 1980-তে চলে গেলেন কিন্তু উত্তম অত কুমার। আমার হয়নি। আর তখন আর অতটা যাতায়াত তো ছিল না, অতটা আমাদের, অতটা নেই, কিন্তু ওই স্মৃতিগুলো এইটা আপনার কিছু রয়েছে। বলতে পারবো ওটা না মানে ওটা। যখন উনি আসতে এই বাড়িতে, এই স্মৃতিগুলো একদম হ্যাঁ পরিষ্কার আপনার কাছে। হ্যাঁ, ওইগুলো
একদম। বন্ধুরা, আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে আমাদের মহানায়কের সেজো মাইমা সেজমির সাথে। অনেক এমন জিনিস জানলাম যা কিন্তু আমাদের ছিল একেবারেই অজানা। আপনি ভীষণ ভালো থাকবেন, সুস্থ আর ও থাকবেন। খুব ভালো গান গাইতো, খুব একেবারে গান হতো ওদের বাড়িতে খুব একেবারে। মানে সেই গান শোনার সৌভাগ্য আপনার? হ্যাঁ হ্যাঁ, আমরা গান ফান শুনেছি, আরে কেন হবে না। বন্ধুরা ওর তো বোন ছিল একজন, সেও খুব ভালো গান গাইতো, সব বলে একবারে সব খুব গান টান হতো একেবারে। তাহলে বন্ধুরা, মানে বাড়িতেও খুব আনন্দ করতো। মানে এই সেজো মাইমা ওই এনার বাড়ি কিন্তু, থেকে চলে যাবার পর সে আনন্দটা কিন্তু অনেক কমে গেছে। হ্যাঁ এটা কিন্তু আমরাও বাইরের মানুষরা ফিল করি যে বাড়ির প্রাণটা বাড়ির কোথায় জানি হ্যাঁ হারিয়ে গেছে। আস্তে আস্তে বাড়িটা অনেক হুম। ধীরে 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 কমে এসছে। মানে উত্তম কুমারের সেজো মাইমার সাথে আমি কথা বললাম এতক্ষণ। বন্ধুরা, তোমরা তুষার টক চ্যানেলে রয়েছে, এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছ ওনার ভিডিও। অনেক অনেক জিনিস উনি আমাদের সাথে শেয়ার করলেন। উত্তম কুমারের কর্মজীবন, উত্তম কুমারের অভিনয়ের জীবন, হুম। কি ভালোবাসতো, উনি যে গান করতো, নাটকে অভিনয় করতো, হ্যাঁ, উনি অ্যামেচারে থিয়েটার করতো খুব, অ্যামেচার নাটক করতো তো, এবং অ্যামেচারে থিয়েটার খুব করতো। তারপরে তো সিনেমা লাইনে এসেছে। এসে আস্তে আস্তে হ্যাঁ, তখন চাকরি তার করার প্রশ্নই আসে না, একেবারে সিনেমার জগতেই উনি ঢুকে তারপরে পড়লেন। থিয়েটার করলো, এতেই শ্যামলী থিয়েটারটাতেও খুব নাম হলো। যাক, আজকে উত্তম কুমারের জন্মদিন। আমাদের 51 নম্বর আহিরিটোলা স্ট্রিটের বাইরেটা ঝাঁ জমুক সুন্দর করে সাজানো, সামনে ওনার মূর্তিতে মালা দেওয়া, একদম ঝাঁ ঝকঝকে পরিবেশ। আর সবচেয়ে মনে হচ্ছে যে সত্যি আজ মহানায়কের জন্মদিন। আহিরিটোলা স্ট্রিটটাই যিনি এক কথায় বদলে গেছে। আচ্ছা মাসিমা, এবার আপনি বলুন যে আহ, ওই বাড়িতে লক্ষ্মী পুজো কখন আপনি গেছেন ওখানে? আগে আগে রোজ বাবা, প্রত্যেক লক্ষ্মী পুজো না গেলে গাড়ি চলে আসবে বাবা। ও নিজে মামার বাড়ি, মামা বাড়ির কোথায়? মামার বাড়ি থেকে কেউ আসছে না ওরে বাবা। আচ্ছা, সেই লক্ষ্মী পুজো আসলে উত্তম কুমারের বাড়ির লক্ষ্মী পুজো কিন্তু ভীষণ রকম বিখ্যাত। আর আপনারা সেই লক্ষ্মী পুজোয় অংশ নিতে যেতেন, আজ না যেতেন গাড়ি চলে হ্যাঁ, আসবে বাড়ির ওরে সামনে। বাবা রে বাবা। কেন মামা বাড়ি থেকে আসছে না মামি? আর বিজয় তো সেজমি কারণ আসবে না, এই ওদের চলবেই না, না, মানে সেজমিকে যেতেই হবে হচ্ছে যেতেও হবে, লক্ষ্মী পুজোতে। তখন সারা রাত জাগতে হবে। তাই নাকি? হ্যাঁ, মানে আবার আমি মামার বাড়ি চলে আসতুম, এসে আবার একটা কাপড় চোপড় ছেড়ে অন্য কাপড় পরে আবার যেতুম, সারা রাত ধরে মানে সারা রাত ধরে আনন্দ হচ্ছে। আনন্দ হচ্ছে। মানে আমাদের গৌরী, তারপরে গৌরী সব বন্ধু বান্ধব, জাতিত বোনেরা, বৌদিরা। আচ্ছা, গৌরী দেবী কেমন ছিলেন? মিশুকে ছিলেন না হ্যাঁ, গৌরী না ছিলেন? না, খুব মিশুকে, খুব আমোদে ওরে বাবা। মানে গৌরী দেবী গৌরী, আমোদী ছিলেন। হ্যাঁ হ্যাঁ, গৌরী খুব আমোদে। হ্যাঁ, তার ওরে মানে বাবা। সারা রাত লক্ষ্মী পুজোয় আর কি লক্ষ্মী করতেন? পুজো সবাই হলে আনন্দ করতেন। সারা রাত ধরে, আবার গৌরীর আবার ফিকিরে বুদ্ধি, তাই যেই নাকি? দেখবে সব ঘুমিয়ে পড়েছে সিদ্ধি খেয়ে, হ্যাঁ। দুটো খুঁড়ি নেবে নিয়ে, একটাতে আলতা গুলবে, সিঁদুর গুলবে, একটাতে ভুষো গুলবে কালো, কাকে গিয়ে গোপ এঁকে দিচ্ছে, কাকে এঁকে দিচ্ছে, দিয়ে তারপরে আবার বুড়ো বলবে, বুড়ো আর কি, বুড়ো মানে মানে তরুণ তরুণ অন্য কুমার। বলবে। আর বুড়ো খালি বৌদি বলতো, আবার এক এক সময় বলতো মোটা দা, তাহলে ঢাকটা বাজাই। আমি সব উঠে তুমি যাবে। হ্যাঁ, আমি বললাম ঢাকটা যে বাজাবে সব তো উঠে পড়বে, বললে ওটার জন্যই তো ঢাকটা বাজাবো। বলে একেবারে ঢাডাং ঢাডাং করে উঠোনে খুব ঢাক বাজাচ্ছি, সব উঠে এর মুখ দেখছো, ওর ওর মুখ সবাই দেখছি। দেখছে মুখে আঁকা। হ্যাঁ, তারপরে সকালবেলা উঠে আমাদের সবাইকে বলছে, তোমাদের এবারে করবো, আমাদের পারবে না, তোমাদের মতো বোকা আমরা নয়। বন্ধুরা, সিদ্দিকায় শুনতে ঘুমোচ্ছে। পাচ্ছ? উত্তম কুমারের সেজমির মুখ থেকে শুনতে পাচ্ছ উত্তম এত কুমারের বাড়ির হুল্লোড় লক্ষ্মী হতো। পুজোর গল্প, যে সিদ্দিকে তারপরে সব ঘুমাতো হ্যাঁ, আর গৌরী দেবী সবার মুখে রং ওইরকম করে সব দিত। আঁকতো, গোপ এঁকে দিচ্ছে, আর কাকে তারপর চোখে। ঢাক বাজিয়ে তরুণ কুমারকে দিয়ে সব ও তুলে বাবা, দিত। তরুণ দেখা বুড়ো বললে এবার ঢাকটা বাজাই, খুব একবার সব উঠে সব ওর মুখ দেখছে, ও ওর মুখ আর দেখছে, দেখছে এইসব সবার মুখে সব রং করা। সব করে। মানে মানে এত এত অভিজ্ঞতা, এত হ্যাঁ, এত স্মৃতি আনন্দ সেখানে। হতো না যে কি বলবো, বলার মানে এদিকে কথা না। উত্তম কুমার আনন্দ খুব করছে, আনন্দ গৌরী হতো দেবী আমাদের আনন্দ করছে, সারা রাত্রি। মানে আর আমি তরুণ কুমার, আপনারা যেই সব। ভোর 5টা বাজতো, হুম, আমি বলতাম আমাকে এইবার বাবা গাড়ি দাও। আমাকে ফেরত গোপাল পাঠাও। ছিল, গোপাল ছিল ড্রাইভার, আচ্ছা। গোপাল নামছে। আমি গোপাল, তুমি আমাকে বাবা বাড়ি পৌঁছে দাও, আমি গিয়ে একটু ঘুমোই, 5টা থেকে একটুখানি ওখানে বাড়িতে গিয়ে ঘুমোলে তারপরে আবার দুপুরবেলা আবার যোগ দিতে হবে তো। বন্ধুরা, তাহলে কি বুঝতে পারছেন যে আবার উত্তম কুমারের সেজো মাইমাতে সেজনি হ্যাঁ, সারা রাত লক্ষ্মী পুজোতে আনন্দ করতো উত্তম ওরে কুমার বাবা। গৌরী দেবীর সাথে।
ভোরবেলা ড্রাইভার গোপালদাকে বলতো আমাকে বাড়ি বাড়ি পৌঁছে পৌঁছে আবার দেয়, দুপুরবেলা আসবো। আবার দুপুরবেলা হুল্লোড়ি হবে, একদম হ্যাঁ, তখন আরেক প্রস্ত হ্যাঁ, আবার আনন্দ পৌঁছতে হবে হবে। তখন। আর বাবা ওই বরণ করে আর বেরোনো আমার ওসব ছিল না, এই বাবা আমি না তো আমি যেতে পারবো আমাকে না। বাড়ি পাঠিয়ে দেওয়া আগে। আমি বাবা বাড়ি চলে আসতাম। তাহলে আপনার সাথে আমাদের ম্যাটিনি আইডল উত্তম কুমারের এত একটা দারুণ ওরে সম্পর্ক। বাবা আমাদের খুব সম্পর্ক ছিল, খুব ভালো হয়েছিল। যে আর আমাকে এখান থেকে গিয়ে থাকলে ওখানে বুড়ো এসে সকালবেলায় নিয়ে যাবে, আর সেই রাত্রি 12টার সময় আমাকে আবার ড্রপ করে দিয়ে যাবে সারা দিন, তার মানে ওই বাড়িতে রাত্রি 12টার সময় কে আসবে? উত্তম আর গৌরী পৌঁছে দিয়ে যাবে। তাই নাকি? হ্যাঁ, বাবা এসে পৌঁছে দিয়ে আর আমার মাকে দিদিমা বলতো, উত্তম দিদিমা মেয়েকে দিয়ে গেলেন বলে গ্যাটে বসে খানিকটা গল্প করে বাড়ি যাবে। আমি অনেক রাত্রি হয়ে যেত। বন্ধুরা শুনতে পাচ্ছ ওরে তোমরা? বাবা রে বাবা, খুব আমাদের যে খুব সকালবেলা আমাদের তরুণ কুমার এই আমার সামনে বসে হ্যাঁ। সেজমিকে নিয়ে যেত, হ্যাঁ, আর রাত্রিবেলা উত্তম কুমার আর গৌরী গৌরী দেবী এসে দুজনে দিয়ে যেত হ্যাঁ, বাড়িতে। গৌরী এসে বলে আমিও যাব বলে সে, আর বেশি দূর তো নয়। হ্যাঁ, একটু বেশিক্ষণ তো টাইম লাগবে না, না, অত রাতে তো আমাদের রাস্তা পূর্ণ ফাঁকা। সিনেমাটা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পূর্ণ সিনেমার কাছে আমাদের বাড়ি ছিল। আচ্ছা ওখানে ড্রপ করে দিত। ওইখানে আমাদের বাড়িতে এসে দিয়ে যেত। আচ্ছা আচ্ছা, ওখানে থাকতেন আপনি তো? হ্যাঁ, আমরা মামার বাড়িতে থাকতাম, আচ্ছা, কারণ আমার বাবা অল্প বয়সে মারা গেছিল বলে আমরা মামার বাড়িতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ও স্টুডিওর খাবার খেত না, সব গৌরী এখান থেকে খাবার পাঠাতো। মানে সব যেত হচ্ছে এই বাড়ি থেকে? বাড়ি থেকে গৌরী, গিরিশ মুখার্জি রোডের বাড়ি থেকে বাড়ি খাবার থেকে যেত। খাবার যেত, গৌরী রান্না করতো। গৌরী হাতে রান্না খুব ভালো ছিল, খুব তাই সুন্দর। মানে ওই খাবারটা খেতে গৌরী দেবীর হাতের খাবার? ওই প্রতি স্টুডিওতে দেখুন যেত, আর রবিবার মায়ের হাতে রান্না। তাই নাকি? মানে মা রান্না করে দেবে সেই খাবার? সেই খাবার বলে দিত কি কি রান্না হবে, আর 5টা টিফিন কারি বাটি, ভাত যাবে না, শুধু তরকারি যাবে, 5 রকম সাজানো গোছানো খাবার যাবে। কই মাছ, মাগুর মাছ, তারপরে তোমার এই সব মাছের ভ্যারাইটি, মাংস না, সব মাছের ভ্যারাইটি, মাছের পার্শে মাছ, চিংড়ি মাছ। মানে এটা খুব প্যাথেটিক, আপনিও বলছিলেন। কই মাছ আর চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে। তাই নাকি? বাহ, কই এরকম বড় বড় কই, একটা চওড়া কই মাছের, বড় আকারের একেবারে। হ্যাঁ একেবারে মায়ের হাতে রান্না, চিংড়ি মাছের মালাইকারি, তারপরে মাগুর মাছের ডালনা, এইসব খেতে খুব ভালোবাসে। মানে এটা ভীষণ ও মার হাতে রান্না, এইগুলো যেত রবিবার 5টা বাটি টিফিন কারি এত বড়। মানে উত্তম কুমারও চলে গেলেন, মানে এটা সত্যি উত্তম কুমার যিনি ওই বাড়ির লক্ষ্মী ছিলেন, মানে নারায়ণ ছিলেন না, মানে লক্ষ্মী ছিলেন, উনিও চলে গেলেন, গৌরী দেবী চলে গেল, মানে একটা যুগ যিনি কোথায় আস্তে আস্তে আসলে কিন্তু বাবাই লক্ষ্মী ছিল। বাবা মারা যাবার পর থেকেই আস্তে আস্তে ক্রমশ যেন বাড়িটা কমতে শুরু করলে, নালে উত্তম ওরম বাড়ি থেকে চলে যেত। বাবা যদি বেঁচে থাকতো তাহলে যেতে পারতো না কখনো। মানে জীবনের শেষ সম্ভবত 17 বছর উত্তম কুমার কিন্তু বাড়ি ছাড়া থাকলো ময়রা স্ট্রিটে। মানে এই যে গিরিশ মুখার্জি রোডের বাড়ি, এই সংসার। কিন্তু স্টুডিওয়ে যাওয়ার আগে এখানে এই বাড়িতে আসবে, গৌরীর সঙ্গে দেখা করবে, মার সঙ্গে দেখা করবে, তারপরে মানে এই জিনিসটা ভালো লাগলো। উনি যেখানেই থাকুক না কেন, সে ময়রা স্ট্রিট যেখানে, উনি কিন্তু বাড়ির সাথে সম্পর্ক, ওরে বাবা বাড়ির সঙ্গে না, মানে বাড়ির সাথে সম্পর্ক কোনো সময় উনি লক্ষ্মী পুজোর সময় লোকেরা এসে উত্তম কুমারের হাতে থেকে ফল নেবো, সেই এরকম থালা ধরে সবাইকে ফল দিচ্ছে একটা করে। গৌরী বলছে তুমি সব ফল দিয়ে দিচ্ছ আমাদের বাড়িতে আরো ফল আছে, কেটে খাও। ওরা চাইছে, ওদেরকে দিচ্ছি আমি, ওরা খাক, ওরা বাইরের লোক, ওরা বাড়ির লোক না, বাড়ির লোকে এমনি খাবে। এদিকে খুব ছিল, খুব। সেটাই, মানে এটাই, উত্তম কুমারও চলে গেল, গৌরী দেবীও চলে গেল, চোখের সামনে অনেক কিছু দেখলুম, অনেক কিছু করলো, আর সেই জিনিস এখন মনে করলে এখন স্বপ্ন মনে হয়। মানে আমার সাথে কথা বলতে বলতে আপনি চিন্তা করুন কত পুরনো স্মৃতি আপনাকে এখন মনে করতে হচ্ছে, যে সেই সময় লক্ষ্মী পুজো, সেই সময় গিরিশ মুখার্জি রোডের বাড়ি। তারপরে এমনিও আমি যেত খুবই, ওখানে ভবানীপুরে গিয়ে থাকলে আমি ওদের বাড়ি খুবই। এবার আমি কথা বলবো হচ্ছে উত্তম কুমারের মামাতো ভাইয়ের সাথে। আর আজকে যেহেতু বারে বারে বলছি, আজকে উত্তম কুমারের জন্মদিন, আহিরোলা স্ট্রিট একদম কি বলবো সাজো রব। আর সৌভাগ্য আজকে আমি উত্তম কুমারের মামা বাড়িতে, অর্থাৎ ওনার জন্ম ভিটেতে, যে বাড়িতে, যে ঘরে উনি জন্মেছেন, আমি তোমাদের দেখিয়েছি একটু আগে। আর এই মুহূর্তে আমি কথা বলবো উত্তম কুমারের মামাতো
কেমন আছেন? ভালো আছি। আর বলুন, আজকে তো আপনার পিস্তত দাদার হ্যাঁ, জন্মদিন। জন্মদিনটা তো অনেকদিন মারা গেছে, প্রায় 44 বছর হতে হয়ে গেল। 44 বছর হলো, 1980-র 24শে জুলাই উনি চলে গেছেন, কিন্তু বাঙালির ম্যাটিনি আইডলের সে তো- জন্মদিন কিন্তু আজও বাইরেটাতে আমি যখন ঢুকলাম দেখতে পাচ্ছি চারদিক সাজানো। মানে কিরকম মনে হয় এই যে একটা দিন আপনার বাড়িতে এত এত মানুষ আসে, কিরকম ফিলিংস হয় যে উত্তম কুমারকে মনে করে বাঙালি আসছে আজকে আপনার বাড়িতে, কিরকম যেমন লাগছে? উত্তম কুমার তো ধরতে গেলে জনগণের সম্পত্তি হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু মানতেই হবে, উনি আপনাদের মানে পরিবারের যা তার আমার- থেকে জনগণের হ্যাঁ, সম্পত্তি। আমাদের দাদা হতে পারে, কিন্তু সেটা একটা আমাদের একটা গর্বের ব্যাপার আছে। আমার পিস্তত দাদা একটা এত বড় মহানায়ক ছিলেন। কিন্তু এখন তো মানে মানুষের মধ্যে হৃদয়ে চলে গেছে, মানুষের হৃদয়ে এমন স্থান করে নিয়েছেন যে তাকে স্মরণ করে জন্মদিনে, মৃত্যুদিনে। শুধু স্মরণ নয়, এটা চিন্তা করুন, মৃত্যুর 44 বছর বড় পরেও কোনো না, মানুষ তার তাকে কোনো কোনো এইরকম কারণ করছে। আছে। তার কারণ হচ্ছে উনি উনি হ্যাঁ, হ্যাঁ, না, অনেকটা কম বয়সে চলে যে গেলেন। ব্যাপারটা হচ্ছে যে অভিনয়ের দক্ষতায়, যে অভিনয়ের দক্ষতায় বাংলাকে বা বাংলা সিনেমা জগৎকে ভারতবর্ষের মানচিত্রে স্থান করে দিয়েছিলেন। বাট ধরতে গেলে একা একা ওনার সঙ্গে সুচিত্রা মানে সেন তখন ছিলেন। হ্যাঁ, উনি সাথে সুচিত্রাকে হ্যাঁ, পেয়েছেন, যাই হোক, সুপ্রিয়াকে পেয়েছেন, হ্যাঁ, কিন্তু কিন্তু একা রাজত্ব করে হ্যাঁ, গেছেন। মূল সেনাপতি ভূমিকা উনি ছিলেন। একদমই যে উত্তম কুমার মানে সে সিনেমা ভালো হোক খারাপ হোক তার গুণাগুণ কিচ্ছু দেখতে হবে না। গুণাগুণ বিচার না করে মানুষ যেত হলে, মানুষ হলে যেত। তার হলে যেত মানে হলে যাওয়া মানে ইন্ডাস্ট্রি, সিনেমাটা একটা ইন্ডাস্ট্রি। অবশ্যই। সেই ইন্ডাস্ট্রি তখন কিভাবে ডেভেলপ করতে বুঝতেই পারছেন। একজন আপনার সাথে উত্তম কুমারের স্মৃতি একটু বলুন, আপনি কিরকম আমরা- দেখেছেন আপনার দাদা? না, আমরা ক্লোজ রেঞ্জ থেকে দেখেছি, তবে আমাদের তো বয়সের অনেক ডিফারেন্স ছিল, একদমই সেইভাবে তো তবু মেলাবে তো আপনি সামনে থেকে দেখেছেন ওনাকে। অনেক সামনে থেকে। আমি এমন ঘটনা দেখেছি, ওনার বাড়িতে বসে নচিকেতা ঘোষ, শ্যামল মিত্র, অসিতচন্দ্র ঘোষ আর উনি চারজন বসে ক্যারাম খেলছেন, আমরা পাশে বসে আছি। একদম মানে ক্যারাম খেলছে পাশে বসে মানে আছি। তখন আপনারা ছোট ছোট দাদা হ্যাঁ, ছোট মানে হ্যাঁ, মানে 10-11 12 বছর বয়স। মানে এটাও তো অনেক সৌভাগ্য যে উত্তম কুমার আপনার পিস্তত দাদা, তাকে এত কাছ থেকে দেখেছেন আপনারা, এটাই তো অনেক বড়। এখন তো ধরুন এখন টিভি ছিল না, না বিরাট নায়ক, ও বিশাল লোক, বাড়ি ঘরের লোক, বিভিন্ন রকম লোক আসছে, ওনাকে তুবাস করতে দেখছি, নানা রকম তুবাস করতে দেখছি। ভাবতাম যে বিরাট ব্যাপার কি রে বাবা। কিন্তু বাড়িতে খুব সিম্পল ছিল, মানে সিম্পল মানে আমি বলছি, আমার এখনো মনে হয় উনি অভিনয় জগতে একটা অন্য রূপে আবির্ভূত হতেন। একদম অন্যভাবে। আর বাড়িতে আমার মা যেটা বললেন, বাড়িতে আমরা যেটা দেখেছি যে একটা সাধারণভাবে বলে গান শুনবি, বলে হার মা আমার আমাদের তো অনেক বড়, এই গানগুলো দেখ, এইটা তোমার ভুবনে মা হয়ে গিয়ে তখন কোথায় অমর্ত্য 3 লাখ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এই এটাতে এই গানগুলো হয়েছে, মানে অবলীলাখ কোনো গান গেয়ে এরম দেখি। আর সেভাবে বললে এখন উত্তম কুমার চলে গেলেন তখন আপনি কতটুকু? তখন আমার 28 বছর বয়স, তখন চাকরি অনেকটাই বড়। মানে হ্যাঁ। তাহলে তো আপনার কাছে স্মৃতিতে পুরো পরিষ্কার যে বাংলা উত্তাল হয়ে উঠেছিল সেদিন। আমার হ্যাঁ। আমাদের এই তো মানে তখন তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি হয়েছে, হ্যাঁ, টিভিতে হ্যাঁ। সারাদিন দেখাচ্ছিল, তখন সংরক্ষণ তখন কোনো হয়নি, মানে কোনো রাখেনি, যাই হোক। কিন্তু যে সারা বাংলা ভেঙে পড়েছিল, এটা তো আমাদের শোনা যে সারা বাংলা ভেঙে পড়েছিল সেদিনকে। আমরা যাইনি, আমি আমার দাদা আর বাবা গেছিলেন, কিন্তু মানে শেষ যাত্রায় ওনার গেছিল। রেলযাত্রাতে হাজার হাজার লোক। আর একটা কথা, অকস্মাৎ মৃত্যু হয়েছিল না, অকস্মাৎ মৃত্যু। হঠাৎ করেই তো, মানে কোনো হঠাৎ নোটিশ না, কিছু না, আর মানে সেরম বয়সে অসুস্থতা মারা না, যাননি, সেরকম বয়সেও তখন মারা বোধহয় যায়নি। 54। এই বয়সে হঠাৎ করে চলে গেলেন। 54 বছর বয়সে তো মানুষের যাওয়ার কথা না, কিন্তু কি সাডেন হার্ট অ্যাটাক হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে কি, একটা মানুষের উনি যদি 80 বছর বয়সে মারা গেছেন একরকম ছিল, কিন্তু যখন একদম ফুল মানে একদমই তাই, একদমই তাই। মানে একদম ফুল ইমোশন, উচ্চতায় একদম, আচ্ছা, মানে সেই সময় উনি সত্যতা চলে সর্বস্বীকার সেই সময় চলে সেই গেছে। সময় উনি চলে চলে গেলেন। যাওয়ার জন্য মানুষের মনে কিন্তু ওই স্মৃতিটাই রয়ে গেছে। মানে হঠাৎ ওই করে মাছ চলে গেলে কি হয়, এরকম একটা লোক হঠাৎ করে চলে গেলে মানুষ আজকাল আরেকটু বেশি আবেগপ্রবণ হয়ে গেছে, একদম তাই। সেইটাই হয়েছে। আমাদেরও খারাপ লেগেছিল হঠাৎ করে চলে গেল। যাই হোক, আমাদের তো সম্পর্কে দাদা, আর অবশ্যই তখন দাদা আমাদের আপনাদের। দাদা বা পিসিমা বেঁচে আমাদের, একদম। আমাদের সঙ্গে পিসিমার তো ভালো সম্পর্ক, পিসি মেজে পিসি একটা বেঁচে আছে, দেখো চলে গেল, তার ছেলে চলে গেল, এরকম। বড় ছেলে, বড় ছেলে চলে গেল। খারাপ লেগেছে, খারাপ তো খুবই লেগেছে। যাই হোক দাদা, তবু বছরেরই একটা দিন এইবারই ঝলমল করে আলোতে, কারণ উত্তম কুমারের এটা সেটা মামাবাড়ি, শুনুন, এই সেটা বাড়িতে তার লোকাল জন্ম। এখানে কর্পোরেশনের মানে
ওনারা সব এসে দেখলাম তো বাইরে পুরো সাজানো একদম তারপরে ready করা। আরো সব আসে, জনপ্রতিনিধি কিছু কেউ আসে, সম্মান দেয়, মিথ্যা কথা বলবো না। মানে এরা যথোচিত সম্মানের সঙ্গে এটাই ওনার করেছে। জন্মদিনটা উদযাপন করেন। হ্যাঁ সেটাই তো দেখলাম যে এবং তাতে আমাদেরও ডাকেন। হ্যাঁ আমি তো দেখলাম হ্যাঁ, আজকে আমাদের- বাইরেটা যেভাবে সাজানো দেখলাম আপনাদের বাইরেটা ওরা- মনেই হলো যে খুব যথাযথ সম্মানের সাথে এখানকার কাউন্সিলর এই করে। একটা যে লেজেন্ডারি ফিগার ছিলেন, অবশ্যই সেই অবশ্যই ফিগারটাকে যথাচিত মর্যাদার সঙ্গে দেয়, এরা অবশ্যই পালন মর্যাদা করেন। এবং মন্ত্রী ওরা সবাই। দেয়। দাদা ঠিক আছে, ভীষণ ভালো থাকবেন, হ্যাঁ। সুস্থ থাকবেন। বন্ধুরা এবার ফেরার পালা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে। তবে তোমাদের জানিয়ে রাখি, তোমরা যারা এবার মিস করে গেলে অবশ্যই পরের বছর আসার চেষ্টা করবে 3রা সেপ্টেম্বর। আর আমার মধ্যে হয়তো বেলায় এত দেরি করে না, সকালে কিন্তু এখানে একটা খুব সুন্দর অনুষ্ঠান হয়, সেটা অ্যাটেন্ড করবার চেষ্টা করবে। শেষ করে দিই, আমার কথা তোমাদের কথা, এই নিয়ে আমাদের কথা। আর এই সব কিছু যখন মিলে যায় ঠিক তখনই আমাদের ম্যাটিনি আইডল মহানায়ক উত্তম কুমারের ৯৮তম জন্মবার্ষিকীতে তার মামার বাড়িতেই তৈরি হয় তুষার টকস।